নবম শ্রেণী ইতিহাস চতুর্থ অধ্যায়। এখান থেকে তোমাদের আজকে আমি 1 এবং 2 নম্বরের খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নোত্তর দেবো। তাই যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। ঠিক আছে, দেখো শুরু করছি প্রথমে 1 নম্বর দিয়ে। বিপ্লব শব্দটির অর্থ আমূল পরিবর্তন। কোথায় সর্বপ্রথম শিল্প বিপ্লব দেখা দেয়? ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব দেখা দেয়। শিল্প বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেন? অগাস্তি ব্লাঙ্কি। শিল্প বিপ্লব কথাটি কে জনপ্রিয় করেন? আর্নল্ড টয়েনবি। এটা দুটো কিন্তু মনে রাখবে, ঠিক আছে? এটা অনেকে মিস করে। কে প্রথম ব্যবহার করেন এবং কে জনপ্রিয় করেন, অনেক স্কুলেই কিন্তু পড়বে, ভুল করো না। পরের প্রশ্ন, পেজ উল্টাচ্ছি, কিছু মনে করো না। পরে শর্ট কোশ্চেন, ইংল্যান্ডে কোন শিল্পে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়? ইংল্যান্ডে বস্ত্র শিল্পে সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হয়। পরের প্রশ্ন, কে মিউল আবিষ্কার করেন? কার্ট রাইট মিউল আবিষ্কার করেন। পরের প্রশ্ন, কে কবে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করেন? জেমস ওয়াট 1769 খ্রিস্টাব্দে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করেন। সালগুলোও কিন্তু মনে রাখবে, দিতে পারে পরীক্ষা অনেক স্কুলে, ঠিক আছে? বাষ্পচালিত রেল ইঞ্জিনকে আবিষ্কার করেন, এই দুটি অনেকে মিস করে, কিন্তু বাষ্পচালিত রেল ইঞ্জিন আর বাষ্পচালিত রেল ইঞ্জিন এক জিনিস কিন্তু নয়, তোমরা কিন্তু মনে রাখবে এটা, ঠিক আছে? অনেকে ভুল করো। বাষ্পচালিত রেল ইঞ্জিনকে আবিষ্কার করেন জর্জ স্টিফেনসন, বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন। সেফটি ল্যাম্পকে আবিষ্কার করেছিলেন হামফ্রে ডেভি। পরবর্তী প্রশ্ন, কোন সময়ে ব্রিটেনে লুডাইট আন্দোলন চলেছিল? 1811 থেকে 1817 খ্রিস্টাব্দে চলেছিল। পরের প্রশ্ন, ব্রিটেনের লুডাইট আন্দোলনের একজন নেতার নাম? নেড লুড। মনে রাখবে, পরীক্ষায় কিন্তু অনেক স্কুলে পড়বে এটা। পরের প্রশ্ন, কার আমলে ফ্রান্সে প্রকৃত শিল্প বিপ্লব শুরু হয়েছিল? লুই ফিলিপের আমলে। একটু ওয়ার্ড প্রশ্ন, কিন্তু অনেক ভালো ভালো স্কুলে পড়তে পারে। পরের প্রশ্ন, কোন দেশ বিশ্বের কারখানায় পরিণত হয়েছিল? উত্তর ইংল্যান্ড। পরের প্রশ্ন, ঘেটো শব্দটি কোথায় সর্বপ্রথম ব্যবহার করা হয়েছিল? ইটালির ভ্যানিস শহরে। খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় দিতে পারে অনেক স্কুলে। কবে চার্টিস্ট আন্দোলন গড়ে উঠেছিল? 1838 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সুয়েজ খাল খনন করা শুরু হয়? 1859। সুয়েজ খালের খননের কাজ কবে শেষ হয়? উত্তর 1869। সুয়েজ খাল কোন দুই সাগরকে সংযুক্ত করেছে? ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে। খুবই গুরুত্বপূর্ণ। সুয়েজ খাল খননের প্রধান ইঞ্জিনিয়ার কে? ফার্দিনান্দ দ্য লেসেপস। ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতে কত খ্রিস্টাব্দে টেলিগ্রাফ ব্যবস্থা শুরু হয়? 1851 খ্রিস্টাব্দে। ক্লাস 8-এ পড়েছো তোমরা ইতিহাসে। কোথায় মেট্রো রেল প্রথম গড়ে ওঠে? লন্ডনে, ইংল্যান্ড। পরের প্রশ্ন, ভারতে প্রথম রেল স্থাপিত হয় কত সালে? 1853 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন বিদ্রোহকে শেষ জ্যাকোবিন বিদ্রোহ বলা হয়? প্যারি কমিউন বিদ্রোহকে। একটু ওয়ার্ড প্রশ্ন, এরকম কিন্তু অনেক সময় আসতে পারে পরীক্ষায়। সমাজতন্ত্র কথাটি কে প্রথম ব্যবহার করেন? রবার্ট আওয়েন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ইউটোপিয়া গ্রন্থের লেখক টমাস মোর। নৈরাজ্যবাদের জনক কাকে বলা হয়? জোসেফ প্রুধোকে। বানান ঠিকভাবে করবে। ফরাসি সমাজতন্ত্রের জনক সেন্ট সাইমন। সমাজতন্ত্রের বাইবেল বলা হয় দাস ক্যাপিটাল গ্রন্থকে। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা কার্ল মার্কস। কমিউনিস্ট পার্টির ইস্তিহার কবে প্রকাশিত হয়? 1848 খ্রিস্টাব্দে। সাম্যবাদের বাইবেল বলা হয় দাস ক্যাপিটালকে। দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্বের জনক কার্ল মার্কস। পরের প্রশ্ন, ধনতন্ত্র বা পুঁজিবাদের মধ্যে সাম্রাজ্যবাদের বীজ নিহিত, উক্তিটি কার? লেনিনের। পরের প্রশ্ন, সাদা চামড়ার দায়বদ্ধতা কবিতাটি কার লেখা? রুডইয়ার্ড কিপলিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের প্রশ্ন, বার্লিন কংগ্রেসের সভাপতি কে ছিলেন? বিসমার্ক। ইম্পর্টেন্ট কোশ্চেন। ওয়ার্ল্ড পলিটিক বা বিশ্ব রাজনীতি তত্ত্বের প্রবক্তা কাইজার দ্বিতীয় উইলিয়াম। পরের প্রশ্ন, সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা গ্রন্থের রচয়িতা জে এ হবসন।
সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থের রচয়িতা লেনিন, খুবই ইম্পর্ট্যান্ট। যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বের প্রবক্তা চার্লস ডারউইন। পরের প্রশ্ন, পাতা উল্টোচ্ছি, কিছু মনে করো না, তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা করে নাও, তোমাদের ভূগোলের নোটসগুলো দেবো দু একদিনের মধ্যে। পরের প্রশ্ন, কে বিশ্বের টিউটনিক জাতির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন? জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম। পরের প্রশ্ন, প্রথম আফিম যুদ্ধ কবে শুরু হয়? 1839 খ্রিস্টাব্দে। কোন সন্ধি দ্বারা চীনের প্রথম আফিম যুদ্ধের অবসান হয়? নানকিং সন্ধি, 1842। সালটা মনে রাখবে। পরের প্রশ্ন, চীনকে উন্মুক্ত দ্বার নীতি ঘোষণা করেন মার্কিন পররাষ্ট্র সচিব জন হে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিমোনোসেকি সন্ধি হয় 1895 খ্রিস্টাব্দে। ট্রিপল অ্যালায়েন্স বা ত্রিশক্তি চুক্তি, বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন, 1882, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক স্কুলে আসবে। ত্রিশক্তি আতাত বা ত্রিশক্তি মৈত্রী 1907 খ্রিস্টাব্দে। সালটা খুব ইম্পর্টেন্ট। ট্রিপল আতাত কাদের মধ্যে গঠিত হয়? ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া। বলকান লিঙ্ক কবে গঠিত হয়? 1912। কবে সেরাজেভো হত্যাকাণ্ড ঘটেছিল? 1914, 28 জুন। খুব ইম্পর্টেন্ট, 1 এবং 2 নম্বর উভয় ক্ষেত্রে আসতে পারে। কবে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়? 1914, 28 জুলাই। কবে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে? 1918 খ্রিস্টাব্দের 11 নভেম্বর। কবে জার্মানি মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করেছিল? 1918 খ্রিস্টাব্দের 11 নভেম্বর। কবে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 1919। এটা 4 নম্বরের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভার্সাই সন্ধি, অনেক স্কুলে দেবে। এরপর 2 নম্বরের প্রশ্ন, শিল্প বিপ্লব বলতে কি বুঝো? 18 শতকে ইউরোপের কারখানাগুলিতে কায়িক শ্রমের পরিবর্তে বাষ্প শক্তিকে কাজে লাগিয়ে উৎপাদন ব্যবস্থার উন্নয়নমূলক যে আমূল পরিবর্তন হয় তাকেই বলা হয় শিল্প বিপ্লব। পর প্রশ্ন 2 নম্বরে, চার্টিস্ট আন্দোলন কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 1836 খ্রিস্টাব্দে উইলিয়াম লোভেট লন্ডন ওয়ার্কিং মেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। তার প্রতিনিধি সভার বাৎসরিক নির্বাচন ও সর্বজনীন ভোটাধিকার সহ মোট 6 দফা দাবি নিয়ে ইংল্যান্ডে যে আন্দোলন গড়ে তোলেন তাকেই বলা হয় চার্টিস্ট আন্দোলন। পরের প্রশ্ন, শিল্পায়ন উড্ডয়ন বা টেক অফ বলতে কি বোঝো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। শিল্প বিপ্লব উড্ডয়নকাল বলতে শিল্প বিপ্লব সূচনাকালকে বোঝায়, অর্থাৎ যখন শিল্পের ব্যাপকভাবে উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। পরের প্রশ্ন, পেজ উল্টাচ্ছি, কিছু মনে করো না। পরের প্রশ্ন, জোলভের আইন কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1819 খ্রিস্টাব্দে প্রাশিয়ার নেতৃত্বে জার্মানি রাজ্যগুলিকে নিয়ে যে শুল্ক সংস্থা স্থাপিত হয় তাকেই বলা হয় জোলভের আইন। ফ্যাক্টরি প্রথা কি? শিল্প বিপ্লবের আগে শ্রমিকরা নিজ গৃহে বসে ছোটোখাটো যন্ত্রপাতি দিয়ে পণ্য উৎপাদন করত। এই শিল্পকে বলা হয় কুটির শিল্প। কিন্তু শিল্প বিপ্লবের পর বৃহদায়তন কলকারখানায় অল্প সময়ে একসঙ্গে অনেক পণ্য উৎপাদন হতে শুরু করে। এই ব্যবস্থাকে বলা হয় ফ্যাক্টরি প্রথা। অনেক স্কুলে পাবে। লুডাইট আন্দোলন বলতে কি বোঝো? শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের অর্থনৈতিক সামাজিক জীবনের উন্নতি ঘটলেও শ্রমিকদের কোনো উন্নতি হয়নি, তারা আগের মতো বঞ্চনার শিকার হয়। পরে অংশটা লেখো না। এজন্য শ্রমিকরা নেডলুডের নেতৃত্বে 1811 থেকে 1817 খ্রিস্টাব্দ নাগাদ যন্ত্র ভাঙার আন্দোলনে সামিল হয়। এই আন্দোলন ইতিহাসে লুডাইট আন্দোলন নামে খ্যাত। পরের প্রশ্ন, প্যারি কমিউন কি? খুব ইম্পর্টেন্ট। 1871 খ্রিস্টাব্দে 18ই মার্চ প্যারিসের বিক্ষুব্ধ জনতা থিয়ার্সের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তারা শহরের শাসনভার নিজেদের হাতে তুলে নেয়। প্রায় 2 মাস ধরে এই শাসন চালু ছিল। এই শাসনকে বলা হয় প্যারি কমিউন। পিটারলু হত্যাকাণ্ড কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1819 খ্রিস্টাব্দে ম্যানচেস্টারের সেন্ট পিটার ময়দানে ব্রিটিশ শ্রমিক বা কম্বলধারীদের অভিযানে পুলিশ গুলি চালালে বহু শ্রমিক হতাহত হয়। এই ঘটনা ইতিহাসে পিটারলু হত্যাকাণ্ড নামে পরিচিত। পরের প্রশ্ন, রক্তাক্ত মে সপ্তাহ বলতে কি বোঝো? এগুলো সব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফ্রান্সের প্যারিস শহরে শাসনভার বিদ্রোহী জনতা 1871 খ্রিস্টাব্দে 18ই মার্চ নিজেদের কাঁধে তুলে নেয়। তারা গড়ে তোলেন প্যারি কমিউন। এরই প্রতিক্রিয়া স্বরূপ ফরাসি সরকার সেনাবাহিনী দিয়ে বিদ্রোহীদের উপর 1 সপ্তাহ ধরে গুলি চালায়, তাতে বহু মানুষ হতাহত হয়। এই ঘটনাকে রক্তাক্ত মে সপ্তাহ বলা হয়। রক্তমাখা রবিবার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক স্কুলে পাবে। রাশিয়ার জার
দ্বিতীয় নিকোলাসের রাজত্বকালে 1905 খ্রিস্টাব্দে 22শে জানুয়ারি বিদ্রোহী শ্রমিক সেন্ট পিটার্সবার্গে ধর্ণা দিচ্ছিল। সেই জনতার উপর রুশ সেনা নির্বিচারে গুলি চালালে বহু মানুষ হতাহত হয়। ওই দিনটি ছিল রবিবার, তাই ওই ঘটনা ইতিহাসে রক্তমাখা রবিবার নামে খ্যাত। ঘেটো কি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ইউরোপের বিভিন্ন শহরে সংখ্যালঘু সম্প্রদায় তাদের নিরাপত্তার স্বার্থে শহরের একটি নির্দিষ্ট ঘেরা জায়গায় একসঙ্গে বসবাস করত। এই ঘেরা স্থান বা বসতিগুলিকে বলা হয় ঘেটো। উল্লেখযোগ্য ঘেটো শব্দটি উদ্ভব ঘটে ইটালির ভেনিস শহরকে কেন্দ্র করে। শর্ট কোশ্চেন 1 নম্বরও দিতে পারে এটা। পরের প্রশ্ন, উদ্বৃত্ত মূল্য কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কার্ল মার্কস তার দাস ক্যাপিটাল গ্রন্থে দেখিয়েছেন যে শ্রমিকদের শ্রমের উপর ভিত্তি করে মালিকেরা মুনাফা লাভ করে। সে মুনাফার একটি ক্ষুদ্র অংশ শ্রমিকেরা মজুরি হিসেবে পায়, বাকি উদ্বৃত্ত অংশ মালিকরা দখল করে। এই ব্যবস্থাকে বলা হয় উদ্বৃত্ত মূল্য তত্ত্ব। পরের প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 21 দফা শর্ত বলতে কি বোঝো? উত্তর, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে জাপানের সাম্রাজ্যবাদী মনোভাব সুস্পষ্ট হয়। 1915 খ্রিস্টাব্দে জাপান চীনের কাছে 21 দফা দাবি পেশ করে, যাতে দাবি করা হয় এক দিয়ে চীনের যেসব জায়গা জার্মানরা ইজারা নিয়েছে সেসব জায়গা জাপানকে ছেড়ে দিতে হবে, 2 দিয়ে চীনের দরবারে একজন জাপানি পরামর্শদাতা রাখতে হবে ইত্যাদি। এইগুলিকে বলা হয় 21 দফা শর্ত। পরের প্রশ্ন, চীনের উন্মুক্ত দ্বার নীতি বলতে কি বোঝো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 1899 খ্রিস্টাব্দে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে ঘোষণা করেন যে ব্যবসা বাণিজ্যের স্বার্থে সমগ্র চীনকে সমস্ত বিদেশিদের কাছে সমানভাবে উন্মুক্ত করতে হবে। এই ঘোষণা ইতিহাসে উন্মুক্ত দ্বার নীতি পরিচিত। আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 19 শতকের তৃতীয় ভাগ পর্যন্ত ইউরোপীয়দের কাছে আফ্রিকা প্রায় অজানা ছিল। বিশেষ করে আফ্রিকার অভ্যন্তরীণ ভূভাগ ছিল তাদের কাছে অজানা, অপরিচিত তথা অন্ধকারাচ্ছন্ন। এই জন্য আফ্রিকা মহাদেশকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। পরের প্রশ্ন, এটা কিন্তু 4 নম্বরও ইম্পর্টেন্ট। আফ্রিকা বাঁটোয়ারা বা আফ্রিকার জন্য কাড়াকাড়ি বলতে কি বোঝো? 19 শতকের শেষ দিকে ইউরোপের নয়া সাম্রাজ্যবাদী শক্তিগুলি আফ্রিকা মহাদেশে প্রায় গোটা ভূভাগ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। সেখানে তাদের উপনিবেশ গড়ে তোলার এই ঘৃণ্য খেলাকে বলা হয় আফ্রিকা বাঁটোয়ারা নীতি। পরের প্রশ্ন, ডেইকার জার বুন্ড বা 3 সম্রাটের চুক্তি কবে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1873 খ্রিস্টাব্দে জার্মানির সম্রাট প্রথম উইলিয়াম, রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার এবং অস্ট্রিয়ার সম্রাট ফ্রান্সিস জোসেফের মধ্যে ডেইকার জার বুন্ড বা 3 সম্রাটের চুক্তি স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন, কবে কাদের মধ্যে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়? এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 1882 খ্রিস্টাব্দে জার্মানি, ইটালি ও অস্ট্রিয়ার মধ্যে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়। কবে কাদের মধ্যে ত্রিশক্তি আঁতাত বা ত্রিশক্তি মৈত্রী স্বাক্ষরিত হয়? 1907 খ্রিস্টাব্দে ফ্রান্স, ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে ত্রিশক্তি আঁতাত বা ত্রিশক্তি মৈত্রী স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা 4 নম্বরের ক্ষেত্রেও আসতে পারে, 2 নম্বরও খুব ইম্পর্টেন্ট। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি অথবা সেরাজেভো হত্যাকাণ্ড কি? প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল সেরাজেভো হত্যাকাণ্ড। অস্ট্রিয়া যুবরাজ ফার্দিনান্দ ও তার পত্নী সোফিয়া বসনিয়া ভ্রমণকালে সেরাজেভো শহরে 1914 খ্রিস্টাব্দে 28 জুন মাসে সার্বিয়ার সন্ত্রাসবাদী সংগঠনের এক সমর্থক এন প্রিন্সেপের হাতে নিহত হন। এই ঘটনা ইতিহাসে সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এগুলো কিন্তু একটাও ছাড়ো না, তোমরা ভালোভাবে মন দিয়ে এগুলো কিন্তু সব উত্তর করবে। পরের প্রশ্ন, কবে কাদের মধ্যে ব্রেস্ট লিটোভস্কের সন্ধি হয়? 1918 খ্রিস্টাব্দে জার্মানি ও রাশিয়ার মধ্যে ব্রেস্ট লিটোভস্কের সন্ধি স্বাক্ষরিত হয়। কবে কাদের মধ্যে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়? 1919 খ্রিস্টাব্দে 28 জুন জার্মানির সঙ্গে মিত্রপক্ষের ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়ার মধ্যে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন, আগাদিস সংকট বলতে কি বোঝো? কিছু কিছু স্কুলে এই প্রশ্নটা আসতে পারে। মরক্কো ছিল ফ্রান্সের উপনিবেশ। এখানে উপজাতি বিদ্রোহ দেখা দিলে ফরাসি নাগরিকদের নিরাপত্তার জন্য ফ্রান্সে 1911 খ্রিস্টাব্দে ফ্রেজ দখল করে। এই অবস্থায় জার্মানি ক্ষুব্ধ হয়, তখন সেও আগাদি বন্দরে সেনা পাঠায়। অন্যদিকে ব্রিটেন ফ্রান্সকে সমর্থন করলে আফ্রিকা যে রাজনৈতিক সংকট তৈরি হয় তাকে বলা হয় আগাদির সংকট। এই রইল আমার 1 এবং 2 নম্বরে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো কিন্তু তোমাদের অনেক স্কুলেই কিন্তু ইম্পর্টেন্ট, এমন স্কুলে আসবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, ঠিক আছে?